7-8 জন এসে আমার গাড়ি ঘেরাও করার পরে গ্লাসে নক করে বললো যে আমাদের সাথে আসতে হবে। দেখে একটু সারপ্রাইজডই হলাম, যেহেতু আমি তাদের কাস্টাডিতেই আছি, ডিবি কাস্টাডিতে আছি, আর আদালত বলছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হোক। একটা মানুষকে যখন আপনি জমটুপি পরিয়ে দেন তখন কিন্তু মাথার মধ্যে খালি একটাই চিন্তা থাকে, শেষ। একটা মানুষকে কীভাবে করে মানুষের থেকে একটা পশু হিসাবে পালে এটা ওরা খুব ভালো করে জানে। একটা মানুষকে কীভাবে করে ব্রেক করতে হয় এটা ওরা খুব ভালো করে জানে। একটা টাইম গিয়েছিল যখন আমি আমার বাবাকে দেখতাম, আমি আমার বাবার সাথে কথা বলতাম। 3 বার ব্লাইন্ড ফোল্ড করা হয়, আর খুব টাইট করে যদি ব্লাইন্ড ফোল্ড করা হয় তার মানে কিন্তু তারা আপনাকে নিয়ে যাবে এখান থেকে। কি ভয় লাগে? আমি হেসে বললাম যে না, ভয় লাগে না। জিজ্ঞেস করলো কেন ভয় লাগে না? আমি বললাম যে যদি ছেড়ে দেন তাহলে আম্মার সাথে দেখা হবে, যদি মেরে ফেলেন তাহলে আব্বার সাথে দেখা হবে। শুভেচ্ছা। ধরুন একটি অন্ধকার একটি ঘর, আলো বাতাস নেই, তেমন একটি ঘরে আপনাকে রাখা হলো। আপনি জানেন না আপনাকে কেন রাখা হয়েছে, আপনাকে কখন ছাড়া হবে, আপনাকে কি মেরে ফেলা হবে, কিছুই জানেন না। এমন একটি পরিবেশে যে দিনের পর দিন, মাসের পর মাস আপনাকে রাখা হয়, তাহলে আপনার মনের অবস্থা কি হবে? ঠিকই ধরেছেন, আয়নাঘরের কথা বলছি। আজ আমরা আয়নাঘরের গল্প শুনব। এমন একটি পরিবেশে ছিলেন তিনি আমাদের সাথে আছেন, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে। আপনাকে অনেক ধন্যবাদ। আয়নাঘরের গল্প শুনব। কিভাবে গিয়েছিলেন? আকাশ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি উপস্থাপনটা খুব সুন্দর করে করেছেন, কারণ আমার মনে হয় এই ডিসক্রিপশনটা আপনার থেকে ভালো কেউ করেনি, যে একটা অন্ধকার ঘরের মধ্যে মাসকে মাস থাকা, আপনাকে মেরে ফেলবে না কি না আপনি কিছুই জানেন না। আসলে এই সিচুয়েশনটা ওরকমই ছিল। যেখান থেকে আমার কাহিনীটা শুরু হয়, আমার বাবাকে হত্যা করার পরে আমি নিজ থেকেই রাজনীতিতে চলে আসি। বাবার কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করি, এলাকায় যাওয়া শুরু করি, বিএনপির কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করা শুরু করি। তখনও আমাকে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়নি। আমি নিজ উদ্যোগেই পার্টি পলিটিক্সের সাথে জড়িত হয়ে গেলাম। তারপর আপনারা জানেন যে কিছু আমাদের বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে কিছু মামলা ছিল, আমার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা ছিল। তো সেই মামলারই একদিন হাজিরা দিতে আমি এবং আমার আম্মা দুজন কোর্টের জন্য রওনা হই। বাড়ি থেকে বের হলাম সকাল 9টার সময়। এটা আমাদের জন্য রেগুলার একটা জার্নি ছিল। গাড়িতে আমার ড্রাইভার, আমার সিকিউরিটি গার্ড যিনি একজন এক্স আর্মি অফিসার, আর আমি আর আমার আম্মা পিছনে বসেছিলাম। অনেক দূর যাওয়ার পরে আপনার ধানমন্ডি থেকে যখন আমরা প্রায় ঢাকা ইউনিভার্সিটি ক্রস করি, তখন আমার ড্রাইভার এবং সিকিউরিটি বলল যে স্যার আমাদেরকে তো বোধহয় ফলো করা হচ্ছে। আমিও ঘুরে দেখলাম যে একটা মোটর সাইকেলে একজন ব্যক্তি আমাদের পিছন আসছে। আমি অত বেশি চিন্তা করিনি এটার ব্যাপারে। চিন্তা করলাম যে যাচ্ছি তো কোর্টেই, তো যেহেতু কোর্টেই যাচ্ছি, যদি কোনো অঘটন ঘটে তো কোর্টেই থাকবো, কোনো সমস্যা হবে না। বংশাল থানার সামনে যখন আমরা পৌঁছি তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেলে। আমরা ট্রাফিক লাইটে আটক ছিলাম তখন, ট্রাফিকের মধ্যে। তখন 7-8 জন এসে আমার গাড়ি ঘেরাও করার পরে গ্লাসে নক করে বললো যে আমাদের সাথে আসতে হবে। আমি জানলার বাইরে দেখলাম যে তারা সকলেই আর্মড ছিল, কোমরে পিস্তল। তখন উপস্থিত বুদ্ধি ছিল যে পকেটের মধ্যে হাত দিলাম, মোবাইলগুলি নিয়ে আমি আমার আম্মার খাতে দিয়ে দিলাম, আর বললাম যে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, এগুলো তোমার কাছেই রাখো, আমার কোর্টে প্লিজ জানিয়ে দেবা যে আমাকে আটক করা হচ্ছে। আম্মা তো আমার হাত ছাড়েই না। একটা মা সন্তানকে এভাবে করে নিয়ে যাবে, ওর তো তার জন্য একটা ট্রমা। বললাম যে আল্লাহর উপরে ভরসা রাখো আর আইনজীবীদেরকে জানিয়ে দিও। এভাবে করে আমি নিজ থেকে গাড়ি থেকে নেমে গেলাম। নামার সাথে সাথে খুব অ্যাগ্রেসিভভাবে আমাকে 2 সাইড থেকে ধরে ফেললো, ধরে আমাকে রাস্তা ক্রস করালো, আমাকে নিয়ে গেল বংশাল থানায়। জিজ্ঞেস করলাম তাদেরকে, যাওয়ার পথে জিজ্ঞেস করলাম যে আপনারা কারা। কোনো জবাব টবাব কিছু পেলাম না। তারা থানায় নিয়ে গিয়ে আমাকে ওসি সাহেবের রুমে বসালো। ওসি সাহেব ছিলেন না। আমি
অপেক্ষা করছিলাম যে হয়তো ওসি সাহেব আসবে, ওনাকে জিজ্ঞেস করবো যে কোন মামলায় আমাকে গ্রেফতার করা হচ্ছে অথবা গ্রেফতার করা হচ্ছে কিনা। বেশিক্ষণ না, ওখানে কিছুক্ষণ বসার পরেই সেম একই গ্রুপ এসে বললো যে স্যার চলেন তাহলে। তা আমিও অত বেশি টেনশন করছিলাম না, যেহেতু স্যার বলছে, সম্মান দিচ্ছে। বললাম যে ঠিক আছে চলেন। নিচে গিয়ে দেখে একটা মাইক্রোবাস অপেক্ষা করছে, মাইক্রোবাসে উঠলাম। চারিদিক থেকে এক একজন এক এক সাইড থেকে মাইক্রোবাসে উঠলো, নিয়ে গেল আমাকে ডিবি অফিসে। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে যতটুকু আমি বুঝতে পেরেছি, এটা হয়তোবা নারকটিক্স ডিপার্টমেন্টের একজন অফিসারের রুমে আমাকে নিয়ে যাওয়া হয়। এসি রুম, টিভি চলছে, ওখানে একটা সোফার মধ্যে আমাকে বসানো হলো আর বলা হলো যে একটু অপেক্ষা করেন, আমরা আসছি। প্রায় তখন বাজে 11টা। এই 11টা বাজে যে শুরু হলো, লোকজন আসা যাওয়া করছে। একজন সিনিয়র অফিসার যার রুমে বসেছিলাম সেও আসলো, সে তার কাজ করছে, আমার সাথে কোনো কথা বলে না। আমি টিভি অন ছিল, আমি বসে বসে নিউজ দেখছি। নিউজের মধ্যে বলা হচ্ছে যে সাউদ্দিন কাদের চৌধুরীর ওয়াইফকে এখন হাজতে উঠানো হচ্ছে। মনে কষ্ট পাচ্ছিলাম যে আম্মা ওখানে একলা একলা এখন কোর্ট অ্যাপিয়ারেন্স করছে। পরবর্তীতে দেখলাম আমার আইনজীবী বলছে যে আমার একজন ক্লায়েন্ট হুমাম কাদের চৌধুরী, ওনাকে আটক করা হয়েছে। আমরা জানি না সে কোথায় আছে এখন বর্তমানে, তবে যেহেতু উনি কোর্টে আজকে অ্যাপিয়ার করতে পারলো না, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে বিজ্ঞ আদালত। দেখে একটু সারপ্রাইজডই হলাম, যেহেতু আমি তাদের কাস্টাডিতেই আছি, ডিবি কাস্টাডিতে আছি, আর আদালত বলছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া হোক। সারপ্রাইজ ছিলাম, তবে একটু অ্যানয়েডও ছিলাম আমি, কারণ আপনি যদি দেখেন যে কোর্ট কগনিজেন্সি নিচ্ছে না যে আপনাকে আটক করা হয়েছে, ওটা শুনে তো আসলে এখন অ্যানয়েড হচ্ছি, কিন্তু তখন সিচুয়েশনটা ওরকম ছিল যে আইন টাইন কিছু ছিল না বাংলাদেশে, তো যা হওয়ার হচ্ছিল। পরবর্তীতে কিছুক্ষণ পর আমাদের ডিবির মুনির সাহেব, তখন উনি ডিবির প্রধান ছিলেন, উনি তখন মিডিয়া উইংয়ে এসে উনি একটা স্টেটমেন্ট দিল যে হুমাম কাদের চৌধুরীকে আমরা আটক করিনি। আমার সামনে যে অফিসার বসা ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি আপনার সামনে বসে আছি, আমি ডিবি অফিসে বসে আছি, আর আপনার সিনিয়র এখানে বলছে যে আমাকে আটক করা হয়নি, এটা কী ধরনের কথা? তো সে হাসলো, হেসে বলল যে না না স্যার, ওনাকে হয়তো এখন কেউ ইনফর্ম করেনি, না না কিছু হবে না, আপনি টেনশন করেন না, আপনি অপেক্ষা করেন। আমি ওখানেই বসেছিলাম, এমন না যে আমাকে তারা বেঁধে রেখেছিল অথবা এরকম কিছু, বেশ কমফর্টেবলি ছিলাম। ওই ডিবির ওই প্রথম দিনটা আমার একটা বদ অভ্যাস আছে, আমি দিনে প্রায় 1 প্যাকেট সিগারেটের মতো খেতাম। তো আমি বারবার টেনশনের মধ্যে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে আমি একটু বাইরে গিয়ে আমি একটা সিগারেট খেয়ে আসি। বলছে হ্যাঁ হ্যাঁ স্যার চলেন চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন বুঝতে পারিনি, কিন্তু তখন আমার সাথে একজন সবসময় শ্যাডো হিসাবে কাজ করছিল, একজন ফলো করছিল। তাও অন্তত হাওয়া বাতাস খেতে পারছিলাম। তো ফেরত আসলাম, অপেক্ষা করলাম, প্রায় রাত হয়ে গেল, আমাকে কিছু বলে না। আমি বারবার করে জিজ্ঞেস করছি যে কে আসবে, আমাকে কোন কেসে আটক করা হয়েছে, কিছু কি জানতে পারি। কোনো জবাব পেলাম না। ও যে কেউ না কেউ সিনিয়র একজন এসে আপনার সাথে কথা বলবে। সিনিয়র আর কেউ আসলো না। রাত 9:30 10টার দিকে যেই অফিসারের রুমে বসেছিলাম উনি এসে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খানা খেয়েছেন? আমি বললাম যে না, আমি তো সারাদিন এখানেই বসা, আমি খানা কিছু খাইনি। বলছে তাহলে আপনার জন্য আমি খানার ব্যবস্থা করে দিই। খানা অনেক কিছু এনে দিয়েছিল, বিরিয়ানি টিরিয়ানি। তো আপনাদের জানেন মিন্টু রোডের আশেপাশে তো অনেক ধরনের এই বাংলা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে অনেক খানা এনে দিল, টেবিল ভর্তি খানা। আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আর কি চান, আপনি আমাকে বলেন, আপনি যা চাবেন আপনারা এনে দেবো, চাইনিজ খাবেন? যে না, যা আছে ঠিক আছে। এই অবস্থার মধ্যে আসলে পেটে খিদা থাকে না, আপনার স্ট্রেস টেনশন এসবের মধ্যে কিছু খেতেও ইচ্ছা করে না, রুচি থাকে না মুখে। আমি কিছু পানি খেলাম, একটা 7 আপ ছিল ওটা খেলাম, বলছে না আমার ঠিক আছে, আর কিছু লাগবে না। বারবার করে জোর করছিল যে না কিছু খেতেই হবে, কিছু খেতেই হবে। আমি বললাম যে না আমি খাবো না। রাত 11টার দিকে তারা বললো যে তাহলে আমরা উঠি এখন। কোথায় যাচ্ছি? বলছে না আমাদের সাথে যেতে হবে, চলেন। আমি কিছু বলি নাই, আমি বললাম যে ঠিক আছে, আপনারা এখন ইনচার্জ, আপনারা যা বলবেন তাই করতে হবে। তো ওনাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে এখন মনে আসছে যে যখন হেঁটে যাচ্ছিলাম, যেই অফিসারদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম সবাই তাকিয়েছিল আমার দিকে, হয়তো দেখে মনে হচ্ছিলো যে অনেক মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে। সবাই চিনে আমাকে, আমার সাথে সারাদিন কাটালো, কিছু কিছু মানুষের সাথে কথা হয়েছিল। তো ডিবি অফিসের সামনের গেটের কাছে যখন গেলাম, ওখানে একটা ভাঙাচোরা একটা পুরানো মাইক্রোবাস ওয়েট করছিল।
আমি মাইক্রোবাসে উঠলাম, দুজন দু সাইডে, একজন সামনে, একজন ড্রাইভার, পিছনে দুজন, পুরা জ্যাম প্যাকড মাইক্রোবাস চলা শুরু করলো। প্রায় আমরা যখন মিন্টু রোডের থেকে প্রাইম মিনিস্টার্স অফিস ক্রস করা শুরু করলাম, জাহাঙ্গীর গেটের কাছাকাছি, তখন একজন পিছর থেকে আমাকে পিঠে ট্যাপ করলো, জিজ্ঞেস করলো যে স্যার ক্ষমা করে দেবেন, কিন্তু আপনাকে ব্লাইন্ডফোল্ড পড়তে হবে। শুনলাম, আমি কোনো কিছু বলি নাই, বলেছি যা আপনাদের করার। সামনে যেই ডিবির অফিসার, এটা এখন যেটা বুঝতে পারছি, ডিবির অফিসার সামনে যিনি বসেছিল, উনি ঘুরে আমার দিকে তাকালো, চোখে পানি, আমাকে বললো যে আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কি বলবো, তখন তো মাথার মধ্যে খালি একটা জিনিসই ছিল যে এখন ক্রস ফায়ারে মেরে ফেলবে। আয়াতুল কুরসি থেকে শুরু করে কলমা টলমা যা পড়ার ছিল আমি পড়া শুরু করলাম মনে মনে। তাদেরকে আমি অ্যালাউ করলাম, আমাকে তারা ব্লাইন্ডফোল্ড পরিয়ে দিল। তখনও আমাকে হ্যান্ডকাফ ট্যান্ডকাফ কিছু পড়ানো হয়নি। আমার পাশে যিনি বসা ছিল, সে কাউকে ফোন করছিল যে হ্যাঁ আমরা তো এখন ফ্লাইওভার ক্রস করছি, লোকেশন জানাচ্ছিল বারবার করে। এক পর্যায়ে গিয়ে বললো যে কোথায় আপনারা, আপনাদেরকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে বললো যে না পেয়েছি, আপনাদেরকে দেখেছি। আচ্ছা ঠিক আছে। গাড়িটা আমি ফিল করতে পারলাম যে পাকা রাস্তা থেকে একটা অন্য একটা রাস্তায় টার্ন করে স্টপ করলো। কিছুক্ষণ ওয়েট করলাম, মিনিট খানিক ওয়েট করলাম, দরজা খুললো, আমাকে টেনে বের করা হলো। তখন আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো, আরেকটা মাইক্রোবাসের মধ্যে উঠানো হলো এবং জমটুপি পরানো হলো। আপনাদের হয়তো বুঝতে একটু ডিফিকাল্ট হবে, যারা এটা এক্সপিরিয়েন্স করেনি তাদের জন্য বুঝতে খুব ডিফিকাল্ট হবে। একটা মানুষকে যখন আপনি জমটুপি পরিয়ে দেন, তখন কিন্তু মাথার মধ্যে খালি একটাই চিন্তা থাকে, শেষ, আর কিছু নেই, এখন আমার জীবন শেষ। আমি ওইভাবে করে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এটাই আমার লাস্ট ডে, এটাই আমার শেষ মুহূর্ত। তো ওভাবে করেই শুরু হলো, এই ট্রানজিশনটাই ছিল আমার গুম হওয়ার শুরু। নিয়ে গেল এক বিল্ডিংয়ে, জানি না কোথায়, কিছুক্ষণ গাড়ি চললো, নিয়ে গেল একটা বিল্ডিংয়ে। সেখানে গিয়ে কিছুক্ষণ ইন্টারোগেশন হলো, কিছুক্ষণ মেডিকেল টেস্টিংও হলো। প্রথম জিনিসই ওনারা এটা খুব ইন্টারেস্টিং যে ওনারা প্রথমেই যেটা করে, বোধহয় ডাক্তার নাও হতে পারে, এসে আপনার ব্লাড প্রেশার চেক করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোনো মেডিকেশনে আছেন নাকি না, আপনার অ্যাজমা আছে কি না, আপনার হার্টের কোনো সমস্যা আছে কি না। এইসব প্রশ্ন করার পরে ক্লিন বিল অফ হেলথ ওইটা চেক অফ করে তারপর প্রশ্ন করা শুরু করলো। প্রশ্ন এমন অদ্ভুত জিনিস, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, এমন কিছু বাদ ছিল না, সব কিছুই কভার করা হলো। তারপরে জিজ্ঞেস করা হলো যে আমি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করি নাকি না, CIA, র, ISI, মানে এমন কোনো লেটার বাকি ছিল না, সবগুলাই তারা কভার করে ফেললো। তখন আমি বুঝলাম যে এটা আসলে ওই ইংরেজিতে বলে না ফিশিং এক্সপিডিশন। তাদের কাছে আসলে জেনুইন কোনো তথ্য ছিল না, তারা এসে খালি খুঁটিয়ে দেখতে চাচ্ছে যে আমার মুখ দিয়ে কিছু বের হয় নাকি না। চেষ্টা করেছি, প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিছুক্ষণ চেষ্টা করলাম যে তাদের সাথেও আমিও ডিফিকাল্ট হব। সত্যি করে বলতে অনেক দূর চেষ্টা করার পরেও আপনার মনের মধ্যে একটা ভয় থাকে যে আপনি কতই বা আপনি প্রতিবাদ করবেন। এখন যখন হাত উঠাচ্ছে আপনার উপরে, এক পর্যায়ে গিয়ে আপনিও একটু ভেঙে পড়েন। আমি ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করিনি, তবে যতদূর পেরেছি তাদের সাথে কোঅপারেট করেছি। আপনারা যদি কোনো সময় তারা এভিডেন্স দেয়, তারা হয়তো বলতে পারবে যে হ্যাঁ অনেক দূর কোঅপারেট করেছিলাম। আপনাদেরকে এটা কোনো সময় কাউকে বলিনি, কিন্তু আমার মাথার মধ্যে একটা থট সবসময় ছিল। এই 7 মাস গুম থাকা অবস্থায় যতবারই আমাকে ইন্টারোগেট করতে নিয়ে গিয়েছিল, মাথার মধ্যে একটা থট সবসময় কাজ করতো। আমার মাথার মধ্যে ছিল যে আপনারা হয়তো মনে থাকবে 1/11-র সময় ওবায়দুল কাদের সাহেবকে ইন্টারোগেশনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল ইউটিউবে। আমারও সবসময় ধারণা ছিল যে আমাকে যখনই কোয়েশ্চেনিং করা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে, নিশ্চয়ই এরা ভিডিও করছে। তো তখন আমি চিন্তা করতাম যে যেহেতু এটা ভিডিও করছে আর একদিন না একদিন হয়তো এটা বাইরে তারা ফ্ল্যাশ করে দিবে, তো আমিও এমন জবাব দিব যেন আমাকেও দেখে মনে হয় যে না, প্রতিবাদ করেছিল ছেলেটা।
চেষ্টা করেছি, জানি না কতটুকু সক্ষম হয়েছি, তবে চেষ্টা করেছি। ফার্স্ট ডে ইন্টারোগেশনের পরে নিয়ে গেল একটা সেলে, বলতে পারবো না রাত তখন কয়টা বাজে, নিশ্চয়ই অনেক গভীর রাত হবে। নিয়ে যাওয়ার পরে চোখ খুললো, প্রথম সেল দেখতে পারলাম। বুঝতে পারিনি যে এই সেলই আমার বাড়ি হবে ফর দ্য নেক্সট 7 মান্থস, 7 মাস যে ওইখানেই থাকতে হবে আমার। আপনাদেরকে কিছু তথ্য আজকে দেব যেটা আগে শেয়ার করা হয়নি। ওদের জন্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ওয়েপন মেন্টাল টর্চার এবং হিউমিলিয়েশন। ওরা আপনাকে কীভাবে করে ছোট করবে, আপনার থেকে যতটুকু পাওয়ার নিয়ে যেতে পারে, যে আপনার বাথরুমের স্কেজুল তারা ঠিক করে দিবে, আপনার দাঁত ব্রাশ করবেন ওটা কখন করবেন ওটা ওরা ঠিক করে দিবে, কি খাবেন, পানি কতটুকু পাবেন, সব কিছু ওরা ঠিক করে দিবে। এমনকি হিউমিলিয়েশনের বিষয়টা আপনাকে বলবো যে আপনি কি কাপড় পরবেন ওটা ওরা ঠিক করে দিবে। আমাকে প্রথম দিনই আমি যেই কাপড় পরেছিলাম, আপনার অনেকেই আমাকে যারা দেখেছে আমি সবসময় পায়জামা পাঞ্জাবি পরি, এটা আমার জন্য একটা প্রায় পলিটিক্যাল ইউনিফর্ম হয়ে গিয়েছিল যে আমি সবসময় ওটাই পরতাম। ওই কাপড়গুলো আমার থেকে নিয়ে যাওয়া হয়। আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয় যে লুঙ্গি দেই আপনাকে, যে আমি লুঙ্গি পরি না, আমার তো ঠিক আছে আপনার জন্য একটা ট্রাউজার্স এনে দেওয়া হবে। 7 মাস একই ট্রাউজার্স একই গেঞ্জি পরা ছিলাম আমি, ওটাও আরেক কাহিনী। ওই একই কাপড় পরতে পরতে পুরো শরীরে র্যাশ হয়ে গিয়েছিল। এই জিনিসগুলা একটা জিনিস বোঝায় যে তাদের ট্রেনিং মারাত্মক ট্রেনিং। এটা আমি জানি না এটা ইনহিউম্যান ট্রেনিং কারা দিয়েছে, কিভাবে তারা পেয়েছে, তবে এরা ইউটিলাইজ করে খুব সুন্দরভাবে। একটা মানুষকে কীভাবে করে মানুষের থেকে একটা পশু হিসাবে পালে এটা ওরা খুব ভালো করে জানে। একটা মানুষকে কীভাবে করে ব্রেক করতে হয় এটা ওরা খুব ভালো করে জানে। যেই সেলের মধ্যে আমার চোখ খুলেছিল সেই সেল আমি আগে বলেছি আমি ফিটে হয়তো মেজার করতে পারবো না, আমি ঠিক জানি না, তবে 9 কদম হাঁটতে পারতাম সামনে আর 3-3.5 কদম হাঁটতে পারতাম সাইডে। এই সেলের ভিতরে আমার 7 মাস কাটাতে হয়। একটা চৌকি ছিল সেলের মধ্যে, একটা চৌকি ছিল, একটা ছোট একটা টেবিল ছিল যেটার উপর আমি খানা খেতাম, আর একটা প্লাস্টিকের চেয়ার ছিল। এটাই, এর থেকে বেশি আর কিছু পাইনি। আপনার সাথে কথা বলার সময় একটা জিনিস মনে হয়েছিল যে আমার প্রথম কয়েকদিন একটা ঘড়ি ছিল সেলের মধ্যে। প্রথম মনে করেছিলাম যে এই ঘড়িটা খুব ইম্পর্ট্যান্ট, আমি বুঝতে পারবো যে দিন নাকি রাত, কয়টা বাজছে, দুপুরের খানা নাকি সকালের খানা, বুঝতে পারছিলাম। পরবর্তীতে এখন চিন্তা করে দেখি যে আসলে এটাও এক ধরনের মেন্টাল টর্চার ছিল। কারণ আপনি যদি সারাক্ষণ ওয়েট করতে থাকেন যে এই কাঁটাটা ঘুরবে, কাঁটাটা নড়বে, দিন আস্তে আস্তে করে রাত হবে, মাথা খারাপ হয়ে যায়। 3-4 দিনের মাথায় বোধহয় ওই ঘড়িটাও নিয়ে যায় তারা। ইনিশিয়ালি খুব কষ্ট পেয়েছিলাম যে এখন আর তো বুঝতেও পারছি না যে কয়টা বাজছে, কি হচ্ছে, কারণ অপেক্ষায় ছিলাম। তো প্রথম কয়েকদিন তো অপেক্ষায় ছিলাম যে কিছুদিন পরেই আমাকে নিয়ে যাবে, কোর্টে হাজির করা হবে। ওটা তো আর হলো না। এখন পর্যন্ত জানতে পারলাম না যে কেন আমাকে নিয়ে যাওয়া হলো। তবে ছোট ছোট জিনিসকেই আমরা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিতাম। এই ঘড়ি একটা, টাইম একটা, নামাজের সময়টা জানতে পারাটাও একটা বড় জিনিস হয়ে গিয়েছিল আমার জন্য। অন্তত জাস্ট ওটা দিয়ে একটু বোঝা যে কয়টা বাচ্চা এখন, কত দিন হয়েছে। আমার সেলের মধ্যে একটা জিনিস আমার জীবনে ভুলবো না, অনেক লেখা ছিল। আমাদেরকে কোনো সময় কিন্তু কোনো কলম কাগজ এগুলো কিছু দেওয়া হয়নি। তো অনেক লেখা ছিল, কেউ হয়তো প্যারাক দিয়ে খুদে খুদে দেয়ালের মধ্যে লিখেছে। আমার এখনও মনে আছে যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা দেখেছিলাম, একজন লিখেছিল যে আপনাকে এখানে কতদিন রাখা হবে কেউ আপনাকে কোনো সময় বলবে না। এখনও চিন্তা করে আত্মা শুকায় যায় যে আমি তো 7 মাস ছিলাম, অনেকে ছিল বছরকে বছর। ওদের উপর দেখিয়ে গিয়েছে, আমার উপর দেখিয়ে গিয়েছে, এটা আমি জানি। আমি ট্রাই করেছিলাম প্রথম মার্ক করতে, 1 দিন, 2 দিন, 3 দিন, মাসখানিকের মতো বোধহয় করেছি। তারপরে আই গিভ আপ, আর মন আর মানছিল না। এটাই ছিল আমার শুরু। সেখানে সারাদিন কিভাবে কাটতো আপনার? তাহলে অন্ধকার ঘর, আপনি জানেন না কি হবে, কি ভাবতেন
পরিবারের ব্যাপারে চিন্তা করতাম অনেক, ফ্যামিলি কোথায় আছে, কি করছে। এর প্রথম চিন্তা করতাম নিশ্চয়ই ফ্যামিলিটা অনেক কষ্ট করছে, খুঁজছে আমাকে, কোথায় আছি, হয়তো থানায় ঘুরছে, হয়তো যারা আওয়ামী লীগের বড় নেতা ছিল, যাদের সাথে আমাদের কানেকশন আছে, যাদের সাথে আমাদের আত্মীয়তা আছে, তাদের বাড়িতে হয়তো তারা যাচ্ছে ইনফরমেশন গ্যাদার করার জন্য, নিশ্চয়ই তারা সাকসেসফুল হবে। এটাই চিন্তা করতাম যে কেউ না কেউ তো সাহায্য করবে। কারণ আমি যখন গুম হয়ে যাই তখনও কিন্তু ওই গুমের বিষয়টা অত বেশি মানুষজন জানতো না। কিছু বড় নেতা ছিল যাদেরকে গুম করা হয়েছিল, গুম তো না, এখন তো যা বুঝতে পারছি যে তাদেরকে খুন করা হয়েছিল। তবে ওই গুমের বিষয়টা অত বেশি হাইলাইটেড ছিল না। পরবর্তীতে এখন আমরা বুঝতে পারছি যে এটা কত ঘন হতো। সারাদিন কাটতো নামাজ পড়ে। নামাজটা আসলে আমি ব্যক্তিগতভাবে অত বেশি রিলিজিয়াস ছিলাম না। পরবর্তীতে চিন্তা করলাম যে এই ঈমানটাই আমাকে হয়তো বাঁচিয়ে রেখেছিল। আমি আস্তে করে বুঝতে পারলাম যে আসলে ঈমানটা কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছিলাম। এক পর্যায়ে গিয়ে ভয়ও লাগতো যে এরা যে দেখছে যে আমি নামাজ পড়ছি, ঘন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এরা কি আবার এটা রেকর্ড করে বলবে না কিনা আমি জঙ্গি হয়ে যাচ্ছি। আমার চুল লম্বা হয়ে যাচ্ছিল, দাড়ি লম্বা হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তো গিয়ে নিজের চেহারা দেখেও ভয় লাগতো যে চিনতে পারছি না, আর এই ব্যক্তিটা আয়নার মধ্যে কে, এটা তো আমি না। আমার বডি ওয়েট তো অনেক কমে গিয়েছিল। পরবর্তীতে বুঝলাম যে আসলে বডি ওয়েট না, এটা আপনাকে যদি একটা আইসোলেটেড এরিয়ার মধ্যে রাখা হয়, যেখানে আপনার মুভমেন্ট খুব রিস্ট্রিক্টেড, আপনার মাসেল আস্তে করে ক্ষয় হয়ে যায়। তো ওটার জন্য অনেক পরবর্তীতে বের হয়ে আসার পরে অনেক হেল্প লেগেছে যে ওই মাসেল রিকভার করার জন্য অনেক কিছু করতে হয়। ভিতরে থাকার ওই টাইমটার মধ্যে অনেকবার চিন্তা করেছিলাম যে এখানেই কিছু হাঁটাহাঁটি করি, জাস্ট একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। হয় না। এটা সিনেমা না, এটা হলিউড মুভি না, এটা বলিউড মুভি না যে আপনি জেলের ভিতরে আপনি ঘন এক্সারসাইজ করছেন, নিজেকে অ্যাক্টিভ রাখতে চেষ্টা করছেন, ফিট রাখতে চেষ্টা করছেন। এটা হয় না। আপনার মেন্টাল ক্যাপাসিটি ওরকম আর থাকে না যে সারাক্ষণ যদি একটা মানুষ ভয় থাকে যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে এসে আপনাকে তুলে নিয়ে যাবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে টর্চার করবে, আপনি কোনো সময় একটা সেকেন্ডের জন্য আপনি রিল্যাক্স থাকেন না। আমার বেশিরভাগ টাইম কেটেছে ভয়। আমার বেশিরভাগ টাইম কেটেছে শুয়ে থাকতাম, হয়তো কিছু সময় আমি প্রিটেন্ড করতাম যে আমি ঘুমিয়ে আছি, কারণ ভয় ছিলাম যে বাইরে শুনতে পারছি যে একটু মুভমেন্ট হচ্ছে, লোকজন আসা যাওয়া করছে, তখন ভয় লাগতো যে আমাকে নিতে আসছে। তখন আমি চোখের মধ্যে শুয়ে থাকতাম, চোখ বন্ধ করে শুয়ে থাকতাম যে যদি দেখে যে আমি ঘুমাচ্ছি তাহলে হয়তো আসবে না, হয়তো নিবে না আমাকে। ওরকম মানসিকতা ওদের ছিল না। ঘুমিয়ে থাকি, জেগে থাকি, ডিড নট ম্যাটার। ঘুমোতে কি পারতেন? ঘুমকে আসতো? ঘুম খুব ডিফিকাল্ট। আমি এটা সকলেই জানে যে আমি একজন এমন একটা ফ্যামিলি থেকে এসেছি যেখানে এসি রুমেই ঘুমিয়ে বড় হয়েছি। আমার পড়াশোনা বিদেশে ছিল, আমার জন্যে আমার লাইফ খুব লাক্সারিয়াস ছিল, এটা আমি স্বীকার করি। তো এখন আপনি যদি এই সিচুয়েশন থেকে একটা ব্যক্তিকে নিয়ে গিয়ে আপনি একটা সেলের মধ্যে রেখে দেন যেখানে পাংখা চলে না, আমাদের ওখানে ইলেকট্রিসিটি থাকতো না প্রায় 7-8 ঘন্টা, তো ওই গরমের মধ্যে ঘামাচ্ছি, ঘুম হওয়াটা অত ঘন ঘুম হতো না। আর এই স্ট্রেস, এই টর্চারিংয়ের কারণে এমনও সময় গিয়েছে যে 3-4 দিন ঘুমাইনি। এটা একটা মেন্টাল ব্রেকডাউন। আমার এমনও একটা সিচুয়েশন গিয়েছে যে আমি একটা চেয়ারে বসেছিলাম প্রায় 3 দিন, ঘুমাচ্ছিলাম না, পাগল হয়ে যাওয়ার মতো। আমি নিজেও মনে করতাম যে আমি পাগল হয়ে যাচ্ছি, যে ডিলুশনাল ছিলাম, অনেক সময় অনেক কিছু ইম্যাজিন করতাম। আজকে আপনাকে বলেছি, আমি এটা আবার রিপিট করছি যে একটা টাইম গিয়েছিল যখন আমি আমার বাবাকে দেখতাম, আমি আমার বাবার সাথে কথা বলতাম, আর এটা আমার জন্য একটা কোপিং মেকানিজম ছিল যে কারোর সাথে কথা বলো। আর আসলে ওই টাইমটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল যে আল্লাহ আছে, আল্লাহ হয়তো ফেরেশতা হিসাবে কাউকে পাঠিয়েছে যে আমার দেখাশোনা করবে, আর এই ফেরেশতাটা আমাকে বারবার করে বলছে যে ভুলে যাবা না তুমি কার ছেলে,
তুমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, তোমার পক্ষে সম্ভব, তুমি এটা সহ্য করতে পারবা। নিজেকেই বলতাম এটা। ওভাবে করে সার্ভাইভ করেছি। ট্রমাটা এখনও কেটে ওঠেনি, এখনও সাহায্য লাগে। অনেক সময় আমরা ভুলে যাই যে আমরাও মানুষ। আমাদেরকে সবাই টিভির পর্দায় দেখে, পলিটিক্যাল মঞ্চে দেখে, সবাই মনে করে যে না না এদের পক্ষে তো সম্ভব। আসলে আমাদের সবারই উইকনেসেস আছে। আর এই সময়টার মধ্যে, আয়নাঘরের মধ্যে আসলে বুঝতে পেরেছি যে আমরা ব্যক্তি হিসাবে কতটাই উইক হয়ে যেতে পারি। এমনি কি বুঝতে পারতো যে কতদিন কাটলো আপনার, যেহেতু অন্ধকার? বোঝাটা খুব ডিফিকাল্ট। আমি বুঝতে পারতাম যে দিন হয়েছে বা সকাল হয়েছে, কারণ ওই সকালবেলা একটা রুটি এনে দিত নাস্তা হিসাবে। তখন বুঝতে পারতাম যে এটা আচ্ছা সকাল হয়েছে, হয়তো 7টা-8টা বাজে, জানি না। কারণ একটু চেষ্টা করতাম বোঝার জন্য যে ফজরের নামাজ থেকে কতক্ষণ পরে আমাকে নাস্তা দেওয়া হচ্ছে অথবা ওই রুটিটা দেওয়া হচ্ছে। যেটা বলেছি যে প্রথম খুব চেষ্টা করেছি যে মার্ক করে করে 1, 2, 3, 4 করে মার্ক করে চেষ্টা করেছি। এক পর্যায়ে গিয়ে একটু উলটপালট হয়ে গিয়েছিল, কারণ আমি প্রথম ব্যক্তি না, আমার আগেও যারা ওই সেলে ছিল তারাও মার্ক করেছে। তো আমি চেষ্টা করেছিলাম একটা ছোট একটা কর্নার নিজের জন্য করে রাখার, যে এখানের মার্কিংটা আমার। মাসখানিক চেষ্টা করেছি কভার করতে। ওটার পরে নিজেও ব্রেকডাউন করার পরে মনে হয় যে আর লাগবে না, আর কি, এখানেই তো মরে যাব, কার জন্য লিখছি। ওটার পরে আর ট্রাই করিনি। নামাজটা দিয়ে কিছুটা সময় ফিগার আউট করতে চেষ্টা করতাম। বারবার করে জিজ্ঞেস করতাম, আসলে বারবার করে জিজ্ঞেস করতাম যে এখন কয়টা বাজে, কোন নামাজের সময় হয়েছে, আমার কি নামাজ কোনো মিস হয়ে গেছে নাকি না। আসলে এটা নামাজের জন্য না, জাস্ট একটা হিউম্যান ইন্টারাকশন, যে একজনের সাথে একটু কথা বলা, একটু কিছু যে একটা জিজ্ঞেস করা। দেখতাম যে ওরা কি নরমভাবে আমার সাথে ব্যবহার করে, যদি নরমভাবে করে তাহলে আর একটু কিছু যদি ইনফরমেশন তাদের থেকে নিতে পারি, একটা বন্ধুত্ব যদি করতে পারি। কারোর সাথে কি কোনো বন্ধুত্ব বা কেউ কি একটু ভালো ব্যবহার করেছিল? সত্যি করে বলি, হ্যাঁ করেছিল। আমার পুরা 7 মাসের মধ্যে আমি 2জন ব্যক্তির ব্যাপারে এখনও মনে করি। আমি যখন প্রথম আমাকে যখন আটক করা হয়, যখন গুম করা হয়, আমার প্রথম যেই ব্যক্তি যে কারারক্ষীর দায়িত্বটা পালন করছিল, বড়সড় একজন লোক, মোটাসোটা করে, উনি এসেছিল। আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, আমার 104-105 জ্বর চলছিল, শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। সে আমার জন্যে মন খারাপ করে, কষ্ট পেয়ে আমার জন্য একটা পেয়ারা এনে দিয়েছিল। এটা আমার জন্য, আমি সারা জীবন মনে রাখবো। তার জন্য আমি এখনও দোয়া করি যে এই মানুষটা অন্তত আমাকে মানুষ হিসেবে দেখেছিল, যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, তার জন্য আমি কিছু একটা করি। সে আমাকে একটা পেয়ারা এনে দিয়েছিল। এই ব্যক্তিটার জন্য আমার সবসময় একটা সফট স্পট থাকবে। আমি এখনও প্রে করি যে এ যদি একটু এগিয়ে আসে সাক্ষী দেওয়ার জন্য, সে যদি এসে বলে যে হ্যাঁ আমি ছিলাম, আমি তার দেখাশোনা করতাম, প্রায় 2 সপ্তাহ সে আমার দেখাশোনা করেছিল, তো এই যদি আমার জন্য সাক্ষী হয়ে আসে আমি খুব খুশি হব। জানি না কী হবে ভবিষ্যতে। সেকেন্ড ব্যক্তি যে আমার সাথে ভালো ব্যবহার করেছিল, ইয়াং একটা ছেলে। অ্যাগেন আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তো সে আমার সাথে কিছু সময় কাটাতো, আমার সেলের ভিতরে বসে আমার সাথে সময় কাটাতো। আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। আমি বলছি যে সে ভালো ব্যবহার করেছে, কারণ সে কিছু তথ্য দিয়েছিল আমাকে। তথ্যটা ভয়ঙ্কর ছিল, তবে অন্তত তথ্য দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এখান থেকে কোনো সময় বের হতে পারবো, এখান থেকে কেউ কি কোনো সময় বের হয়েছে? সে বলল যে হ্যাঁ কিছু মানুষ বের হয়েছে, জানি না কোথায় গেছে, কিন্তু হ্যাঁ ছাড়া তো পেয়েছে। এমন তো না যে এখানে সারা জীবনের জন্যে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কেউ কি মারা গিয়েছে? সে আর জবাব দেয়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি কেমনে করে বুঝবো যে আমাকে ছেড়ে দেওয়া হবে? তো সে আমাকে বললো যে আপনাকে যদি কোনো সময় এসে 3বার ব্লাইন্ড ফোল্ড করা হয়, আর খুব টাইট করে যদি ব্লাইন্ড ফোল্ড করা হয়, তার মানে কিন্তু তারা আপনাকে নিয়ে যাবে এখান থেকে। তারা ওই রিস্ক নেবে না যে একটুও যদি আপনি দেখে ফেলেন কাউকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে সে স্বীকার করলো যে তবে আমি আপনাকে বলতে পারবো না যে ওটা আপনাকে কোথায় নিয়ে যাওয়া হবে, বলতে পারবো না যে আপনাকে বাড়িতে রেখে আসা হবে, হয়তো ওটা আপনার শেষ দিনও হতে পারে।
আমি ধরে নিচ্ছি যে এটা একটা ভালো মানুষ, আমাকে অন্তত এই ইনফরমেশনটা দিয়েছিল সে। আশা করি সেও হয়তো একদিন সাক্ষী হিসাবে এগিয়ে আসবে, কারণ এই মানুষগুলা আমার মনের মধ্যে একটা বিশ্বাস যে এগুলো তো মানুষ, এরা তো জল্লাদ না। হ্যাঁ, কাজ যেটা করেছে জল্লাদের কাজ করেছে, কিন্তু এরাও তো মানুষ। আমরা আশা করছি যে ওদের ভিতরে যদি একটু 2% অফ হিউম্যানিটি থেকে থাকে, তারা এগিয়ে আসবে, আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে, এখন তথ্য দিবে, এখন এভিডেন্স হিসাবে কাজ করবে তারা। কিন্তু এই তথ্যটা দিল, এই তথ্যটা তো খুব ভয়াবহ তথ্য। খুবই ভয়াবহ তথ্য, কারণ আমরা এখন যেটা বুঝতে পারছি যে খুব কম মানুষ যারা আয়নাঘরে গিয়েছে তারা ফিরে এসেছে। এই বর্তমানে যে গুম কমিশনকে গঠন করা হয়েছে তাদের কাছে অনেক তথ্য এসেছে, যারা এখনও ওই অ্যাসাম্পশন নিয়ে কাজ করছে যে এরা গুম, এদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়নি অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়নি। আমাদের পরিবাররা যারা যারা যেই ফ্যামিলিগুলার কোনো মেম্বার গুমের শিকার হয়েছে, তাদের সকলের মধ্যে একটা বিশ্বাস থাকে যতদিনই হোক না কেন যে আমার সন্তান, আমার ভাই, সে এখনও জীবিত আছে, একদিন না একদিন ফিরে আসবে। অনেকে আছে যারা ফিরে আসেনি, বেশিরভাগই ফিরে আসেনি। তো এই যে তথ্যটা যে আমাকে দিয়েছিল ছেলেটা, এটাই প্রমাণ করে যে আপনাকে যেদিন 3 বার চোখ বাঁধা হবে, মেজরিটি টাইম এটা হচ্ছে গিয়ে আপনার এই দুনিয়াতে শেষ দিন। তো হ্যাঁ, এখনও চিন্তা করলে ভয় লাগে। তাও তখন ভয় পাননি? ভয় পাই, এখনও ভয় পাই। আমি বারবার করে একটা জিনিস বলি যে এই স্টুডেন্ট মুভমেন্টের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশের মধ্যে এখনও সেই একই ব্যক্তিরাই কিন্তু আছে যারা এই ধরনের অত্যাচার করেছিল। এদেরকে এখনও কিন্তু পুরোপুরি সরানো হয়নি। তো এখনও ভয় লাগে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর এই যদি কিছু খারাপ ঘটে যায়, এটার মধ্যে তো আমি বলি যে আমি তো ওয়াকিং টকিং এভিডেন্স, আমি তো একজন উইটনেস, আমি একজন সার্ভাইভার। তো হয়তো আমি হব গিয়ে একজন টার্গেট যে প্রথম বলি হবে। তো এখনও ভয় লাগে, তবে চেষ্টা করছি যে পজিটিভ থাকার জন্য। ওটাও খুব ডিফিকাল্ট, বাট চেষ্টা করছি। এই যে 7 মাস ছিলেন, তখন কি সবসময় কি আপনার চোখ খোলা থাকতো, না কখনো চোখ বাঁধা বা জম টুপি পরানোর যে ভয়াবহ অভিজ্ঞতা আপনার এই ঘরে আনার আগ পর্যন্ত, ঘরে ঢুকানোর পরে কি কখনো জম টুপি আপনার পড়তে হয়েছে কিনা? এখানে ওদের একটা এসওপি আছে, একটা প্রসিজার আছে ওদের। ওটা হচ্ছে গিয়ে যে আপনাকে অন্তত, এটা আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল, অথবা এক একজনের কিন্তু স্টোরি একটু ভিন্ন। অনেকে আছে আপনাকে বলবে যে তাদেরকে 24 আওয়ার্স চোখ বেঁধে রাখা থাকতো, তারা সেলের ভিতরেও চোখ বাঁধা থাকতো তারা। আমার জন্য সিচুয়েশনটা একটু ভিন্ন ছিল। আমার জন্যে আমাকে সেলে নামার পরে আমার আর ব্লাইন্ড ফোল্ড থাকতো না। আমার বাথরুমটা কিন্তু আমার সেলের ভিতরে ছিল না, আমার বাথরুমটা ভিন্ন জায়গায় ছিল। তো আমার যখনই অজু করতে হতো অথবা বাথরুম ব্যবহার করতে হতো, আমার গিয়ে সেলের দরজায় বাড়ি দিতাম, তারা ভিতরে আসতো, এসে বলতো যে কোনায় দাঁড়াতে হবে, সেলের কোনায় দাঁড়াতে হবে। আমি সেলের কোনায় দাঁড়াতাম, তারা এসে জম টুপি পরাতো, ব্লাইন্ড ফোল্ড আগে করতো, তারপর জম টুপি পরাতো, হ্যান্ডকাফ পরাতো, তারপর আমাকে বাথরুমে নিয়ে যেত। বাথরুমে নিয়ে খুলে দেওয়া হতো, আমি বাথরুম ব্যবহার করতাম, আবার দরজায় বাড়ি দিতাম, একই সিচুয়েশনে আবার আমাকে ফিরে নিয়ে আসা হতো। এটা ছিল আমার প্রত্যেক দিনের অভিজ্ঞতা। যখনই আমাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হতো, ওটা তো কোনো ওয়ার্নিং ছাড়াই জাস্ট দরজা খুলে ঢুকে যাবে, ওকে এসে আপনাকে টেনে হেঁচড়ে বেঁধে টেধে আপনাকে নিয়ে যাবে তাদের ইন্টারোগেশন রুমের মধ্যে। আমার এখনও মনে আছে যে এই ইন্টারোগেশনের সময় একবার এমন মারধর হলো যে জমটুপিও খুলে গেল, আমার ব্লাইন্ড ফোল্ডটাও একটু নড়ে গিয়েছিল। একটু কিছু সেকেন্ডের জন্য আমি আমার ইন্টারোগেশন সেলটা দেখতে পারলাম। আপনারা টিভি চ্যানেলে কাজ করেন, আপনারা জানেন যে এখানে সাউন্ড প্রুফিংয়ের জন্য একটা প্যানেলিং ব্যবহার করা হয়, হালকা খয়েরি আর ফোটা ফোটা। পুরা সেলটা কিন্তু এরকম সাউন্ড প্রুফিং করা ছিল। তো বুঝতে পারলাম যে এখানে এই ধরনেরও কাজ হয়, যেখানে অনেক চিৎকার করা হয়, আর ওই চিৎকারকে কভার করার জন্য তারা সাউন্ড প্রুফিং করে রেখেছে। অত বেশি হেল্প করতো না, কারণ আমি যখন আমার সেলে ছিলাম তখনও অনেক শুনতে পারতাম যে অনেক মানুষরা চিৎকার করছে, অনেক মানুষরা কান্নাকাটি করছে। তো তাও ওদের জন্যে
যতটুক পেরেছে তারা করেছে। এই যে একটা ব্যক্তি আপনাকে একটা ফল বা একটা পেয়ারা এনে দিয়েছিল, ওটাই কি একমাত্র ফল নাকি আরও কোনো ফল খেতে পেরেছিলেন বা খাবার দাবার খেতে পারতেন কিনা? খাবার দাবার আসলে এই এই অবস্থার মধ্যে আপনার ওই রুচি থাকে না, আপনাকে কিছু খেতেও ইচ্ছা করে না, কিন্তু তবে এক পর্যায়ে গিয়ে তো আপনিও তো মানুষ, এক পর্যায়ে তো খানা তো খেতেই হবে। যাই দিত খেতাম। এটা মানুষের খাবার না, এটা এটা একটা মানুষকে আপনি যদি কিছু এনেও দেন, ওটা তো অন্তত গন্ধটার সঙ্গেও তো মনে হবে যে এটা খাই। এটার অবস্থা ছিল যে হয়তো 1-2 দিন পুরানা খানা, যা দিচ্ছে ওটাই খেতে হচ্ছে। অনেকগুলো ভাত দেওয়া হতো দুপুরে আর রাত্রে, এক টুকরা হয়তো মাংস দিবে আর কিছু সবজি দিবে, এটা দিয়েই চালাতে হবে। তবে আমি বুঝতে পেরেছিলাম যে ওখানে থাকা অবস্থায় একটা ঈদ পেয়েছিলাম আমি। ঈদের দিন আমি দেখলাম যে যেই ব্যক্তি আমার খানা এনে দিচ্ছে, আমার ছেলে খুব সুন্দর পাঞ্জাবি পরে এসছে, সে আসলো একটা স্টাইরোফোম বক্স নিয়ে এনে রাখলো, রেখে কিছু না বলেই সে বের হয়ে চলে গেল। ওই স্টাইরোফোম বক্স খুলে দেখলাম যে ওখানে ওই প্যাকেট করা বিরিয়ানি, ওই বিরিয়ানি একটা কমলা ছিল বোধহয় তার সাথে। তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কি হলো, তো নিজেই বুঝলাম যে আজকে নিশ্চয়ই ঈদের দিন। তখন সেই ব্যক্তি যখন আবার খাবার নিয়ে যাওয়ার জন্য আসলো, আমি খালি মুচকি হাসি দিয়ে তাকে বললাম যে ঈদ মুবারক। সেও একটু গম্ভীর হয়ে বললো যে আপনি কেমনে করে জানেন আজকে ঈদ? ও যে এত সেজে গুজে আসছেন, আজকে তো ঈদই হবে। এটাই, এই খাবারের বিষয় খালি এটাই আমার খালি মনে থাকবে যে ঈদের দিন তারা আমাকে আবার স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছিল, স্পেশাল খানা। ওই যে এক ব্যক্তি আপনাকে বলেছিল যে যেদিন আপনাকে নিয়ে যাবে 3 বার বাঁধবে, জমটুই পরাবে বা টাইট করে বাঁধবে, আপনি কীভাবে ছাড়া পেলেন? এইভাবে কি ছাড়া পেয়েছিলেন? এক্স্যাক্টলি এভাবে ছাড়া পেয়েছি। আমি যেদিন আটক হই, আমার পায়ে যে জুতাটা ছিল ওটা বেশ ভারী। আমি আমার দুটো খুব প্রিয় জিনিস, একটা হচ্ছে কি আমার বাবার ঘড়ি আমি পরতাম, আর আরেকটা হচ্ছে আমি আমার বাবার জুতা পরতাম। ওই বলে না যে ট্রাইং টু ফিল ইউর ফাদার্স শুজ, তো আমি চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি লিটারেলি নিয়েছিলাম যে আমি আমার বাবার জুতা পরবো। তো আব্বার জুতা যেটা পরেছিলাম ওটা তো প্রথম দিনই আমার থেকে নিয়ে যাওয়া হলো, আমার ঘড়িও নিয়ে যাওয়া হলো, কাপড় চোপড় নিয়ে যাওয়া হলো। যেদিন আমাকে ছেড়ে দেয় সেদিন আসলেই মাঝরাতে, যেটা এখন বুঝতে পারছি মাঝরাতে তারা আসলো, এসে 3 বার বাঁধলো, জমটুপি পরালো, হ্যান্ডকাফ পরালো। তবে প্রথমবারের মতো দেখলাম যে আমাকে যেই তারা একটা স্পঞ্জের স্যান্ডেল দিয়েছিল, কে জানি পায়ের সাথে টানাটানি করছে যে আমার থেকে স্যান্ডেল নিয়ে যাচ্ছে। তো স্যান্ডেল আমি তো ছেড়ে দিলাম, তো আমি তো আর ফাইট করবো না। তারপর হঠাৎ করে দেখলাম যে কে জানি জুতা পরিয়ে দিচ্ছে আমাকে, ওই আমার বাবার জুতাটাই আমাকে আবার পরিয়ে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, এখন আমাকে নিয়ে যাওয়া হবে। এত ভয় বোধহয় আমি কোনো সময় আর পাইনি, কারণ আমার ধারণা ছিল যে আজকে আমাকে মেরে ফেলা হবে। ঠিক উনি যেভাবে করে বর্ণনা করেছিল একইভাবেই আমাকে এভাবে করে একটা গাড়িতে উঠানো হলো। গাড়িতে উঠানোর পরে তারা আমার বাসারই 2-3 রাস্তা কাছে আমাকে ছেড়ে যায়। অদ্ভুত একটা বিষয় যে এত কিছু ঘটে যাওয়ার পরে যে হঠাৎ করে আমাকে যে ছেড়ে দিল, ওটা আমি এখনও বুঝতে পারলাম যে আমাকে ছেড়ে দিল কেন। আর একটা জিনিস, এটা আমি আমার ডাক্তারের সাথে আলাপ করে যেটা বুঝতে পারলাম যে এখানে একটা টার্ম আছে সার্ভাইভার্স গিল্ট, যে এতগুলো মানুষকে গুম করা হলো, এতগুলো মানুষকে খুন করা হলো, আমি এত ভাগ্যবান কেন যে আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো। আসলে ভাগ্যর বিষয় ছিল না, বা এটা আল্লাহর অনেক রহমত। আর তার সাথে আমার পরিবার যেভাবে করে মানে হাত পা ধরে নিজের ডিগনিটি সব কিছু ভুলে গিয়ে যে হাত পা ধরে ভিক্ষা করে আমার জীবন চেয়েছে এই স্বৈরাচারী সরকারের কাছে, ওটাতেই হয়তো বোধহয় একটু কাজ দিয়েছে যে অলরেডি তো বাবাকে তো মেরেই ফেলেছে, ঠিক আছে ছেলেকে ছেড়ে দিলাম, এই ধরনের হয়তো চিন্তাধারা ছিল। এখনও স্ট্রাগল করি যে কেন ছাড়লো, কিভাবে ছাড়লো, আমার অপরাধ কী ছিল যে আমাকে নিয়েই বা গেল কেন, এগুলো নিয়ে এখনও স্ট্রাগল করি। আমাদের কালচারের মধ্যে আসলে মেন্টাল হেলথ নিয়ে অত বেশি আলাপ আলোচনা হয় না। যতটুক ফিজিক্যাল
টর্চারিং অথবা যতটুকু ফিজিক্যাল অ্যাবিউস আমার উপর দিয়ে গিয়েছে, ওটা হয়তো তারা খুব বেশ তাড়াতাড়ি আমি কভার করে আসতে পেরেছি। মেন্টাল অ্যাবিউসটা আসলে কভার করা অনেক সময় লাগে, আর ওই জিনিসটাই এখনও চেষ্টা করছি আবার 100%-এ যদি কোনো দিন পৌঁছাতে পারি। যেটা বলছেন আপনাকে বাড়ির আশেপাশে ছেড়ে দিল, মানে ওই চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিল, কি বললো আপনাকে? আমাকে এই জিনিসটা এখন একটা ফেমাস ডায়লগ হয়ে গেছে প্রায়। আমাকে যখন গাড়িতে উঠানো হলো তখন আমাকে জিজ্ঞেস করলো একজন, আমি ফিল করতে পারছি যে আমার দুই সাইডে দুজন ব্যক্তি বসে আছে, আর হঠাৎ করে ফিল করলাম যে আমার কোমরে একটা ভারী কিছু দিয়ে ধরে রেখেছে। যেটা আমি এখন ধারণা করছি হয়তো কোনো ধরনের পিস্তল টিস্তল কিছু হবে যেটা দিয়ে ধরে রেখেছিল। তখন তো আরও বেশি ভয়, যে এখন তো বুঝেই গেলাম যে মেরে ফেলবে, কী দিয়ে মারবে ওটাও বুঝে গেলাম। সামনে যে ব্যক্তি বসা ছিল সে জিজ্ঞেস করলো কি ভয় লাগে? আমি হেসে বললাম যে না, ভয় লাগে না। জিজ্ঞেস করলো কেন ভয় লাগে না? আমি বললাম যে যদি ছেড়ে দেন তাহলে আম্মার সাথে দেখা হবে, যদি মেরে ফেলেন তাহলে আব্বার সাথে দেখা হবে, কারো না কারোর সাথে দেখা হয়ে যাবে, তো ওই জন্য আমি ওটা নিয়ে আর চিন্তা করছি না। তো ওটা সেও হাসলো। আমি আর কি করব, আমি তো আর হাসি তো আর পাচ্ছে না। চিন্তা করলাম যে প্রিপারেশন নিয়ে ফেলি, এখন আল্লাহর কাছে চলে যাব। হঠাৎ করে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ। আমাকে আর সত্যি করে বলতে তখন এখন চিন্তা করলে একটু হাস্যকর মনে হয়, তারা আপনাকে কনফিউজ করার জন্যে গাড়িটা গোল গোল ঘোরাতে থাকবে, মানে একই রাস্তায় আপ ডাউন ঘোরাচ্ছে। আমি বুঝতে পারছি যে ওরা পুরো ঘুরছে, মানে লোকেশন চেঞ্জ হচ্ছে না, খালি ঘুরছে। ওটা আপনাকে কনফিউজ করার জন্য। এক পর্যায়ে গিয়ে গাড়ি থামলো, থেমে বললো যে গাড়ি থেকে নামেন। নামালো, ফুটপাতে বসালো, ফুটপাতে বসিয়ে বললো যে ব্লাইন্ড ফোল্ড খুলে দিচ্ছি, কিন্তু যদি চোখ খুলিস তাহলে কিন্তু বুঝিস কী হবে। বলছিলাম যে ঠিক আছে, হয়তো ব্লাইন্ড ফোল্ডের মধ্যে যেন রক্ত না লাগে, গুলি তো যেটা করবে ওটা তো মাথায় করবে। প্রিপারেশন ওরকমই ছিল। ব্লাইন্ড ফোল্ড খুলে দিল, চোখ বন্ধ করে বসেছিলাম। শুনলাম যে দরজা একটা বন্ধ হলো গাড়ির, আর গাড়ি টান দিয়ে চলে গেল। কিছুক্ষণ কয়েক সেকেন্ড হয়তো অপেক্ষা করেছি, চোখ খুলে দেখলাম যে গাড়িটা চলে যাচ্ছে। বসেই ছিলাম, ভয় ছিলাম। দাঁড়ালাম, কিছুক্ষণ ঘুরে চেক করলাম যে কোথায় আছি, কিছুই চিনতে পারছিলাম না। 7 মাস কিছুই দেখিনি, তো এখন হঠাৎ করে আপনি একটা কমার্শিয়াল এরিয়া অথবা রেসিডেন্সিয়াল এরিয়া দেখে বাড়ির যে এত কাছে ছিলাম ওটা বুঝতে পারিনি। তখন কি আপনার বিশ্বাস হচ্ছিল যে আপনি ছাড়া পেয়েছেন? বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি করে বলি, আমি তখন ভয় ছিলাম যে একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আপনাকে যদি ছেড়েও দেয় তাহলে নেক্সট গ্রুপ এসে আপনাকে আটক করে ফেলবে, যে এখন আপনাকে কেসের মধ্যে কেস একটা সাজিয়ে আপনাকে এখন জেলে দিবে, আপনাকে ছেড়ে দিবে না। তো আমার মাথার মধ্যে ওটাই কাজ করছিল যে আচ্ছা এখন তাহলে এখানেই বসে থাকি, আরেক গ্রুপ আসবে, হয়তো র্যাব আসবে অথবা অন্য কোনো ডিবি আসবে বা পুলিশই আসবে, এসে আমাকে এখন আটক করে নিয়ে যাবে। ওখানেই বসে বসে চিন্তা করছি যে কে আসবে। দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুক্ষণ চেক করলাম যে কোথায় আছি, হাঁটা শুরু করলাম ডানে বামে, পাগলের মতো হাঁটছি। এখন আপনি তো বুঝতে পারছেন যে লম্বা লম্বা চুল, এরকম দাড়ি, পায়ে কাবলি জুতা, এখন হেঁটে বেড়াচ্ছি। হঠাৎ করে দূর থেকে দেখছি যে 7-8 জন লোক আপনার দিকে হেঁটে আসছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম যে এটাই হচ্ছে কি ওই গ্রুপ যারা আমাকে এখন আটক করে আমাকে হয়তো মেরে ফেলবে অথবা আমাকে জেলে নিয়ে যাবে, কিছু না কিছু একটা ঘটবে এখন। আস্তে আস্তে করে তাদের দিকে হেঁটে যাচ্ছিলাম। পরে বুঝলাম যে ওই দিন মজদুর যারা আছে তারা কোনো কনস্ট্রাকশন সাইটের থেকে হেঁটে আসছিল। নিঃশ্বাস নিলাম, আবার চেক করলাম যে কোথায় আছি। তখন হঠাৎ করে একটা নেম প্লেট দেখে বুঝলাম যে আমি তো আমার বাড়ির ঠিক 3 রাস্তা দূরে। আস্তে আস্তে করে বাড়ির দিকে হেঁটে চলে গেলাম। তারপরে ওখান থেকেই বাসায় গিয়ে আরেক অদ্ভুত কাহিনী। আমার নিজের বাড়ির দারোয়ান আমাকে চিনে না। আমি দরজায় ধাক্কালাম, কলিং বেল দিলাম, সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞেস করলো যে কী চাই। বললাম যে আমি বাড়ির মালিক, গেট খুলো। যে না এখানে কেউ থাকে না, আপনি কে? যে আমি বাড়ির মালিক। আমি নাম বললাম আমার। যে বললো যে না আমি নতুন আসছি, আমি পুরানা কাউকে ডাকি। তাহলে ওই পুরানা কাউকে ডাকতে গেল। তো আমার বাড়ির সিচুয়েশন আবার অদ্ভুত। এখানে আমার কিছু জার্মান শেপার্ড কুকুর ছিল, ওরা কাউকে পছন্দ করে না।
আর আমার দারোয়ানও ওই পারলে ওই রুমের মধ্যে লক থাকে যে এই কুকুরের সামনে আমি যাব না। আমার কুকুররা গেটের সামনে এসে গেটের এক পাড়ের থেকে আমাকে মানে চিৎকার করে কাঁদছে। তখন দারোয়ান আবার বুঝলো যাচ্ছে না, এটা মানে এই পাগল কুকুরগুলো যদি একে চিনে থাকে তাহলে এটাই বাড়ির মালিক। তো দৌড় দিয়ে সে গিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আসলো, এসে গেট খুললো। আমার ড্রাইভার আমাকে দেখে তো কান্নাকাটি। আমি জিজ্ঞেস করলাম আম্মা কোথায়, বললো যে বাড়িতে তো কেউ থাকে না। আমি দেখলাম যে বাড়ি একদম পুরোপুরি প্যাকড, বাড়ি ছেড়ে দেওয়া হবে, মানে ফ্যামিলি মুভ করবে এরকম অবস্থা। আব্বার সব বই খাতা সব কিছু বক্সের মধ্যে ভরা, কিছু সুটকেস রাখা। আমি বলছি কী হচ্ছে এখানে? বলছে না এই বাড়িতে তো আর কেউ থাকে না, প্রায় 7 মাস এখানে কেউ থাকে না। আম্মা কোথায় থাকে? বলছে আপনার বড় ভাইয়ের ওইখানে, বড় ভাইয়ের ফ্ল্যাটে থাকে। বলছে তো ভাইয়া কোথায়? বলছে ভাইয়া তো বিদেশ চলে গেছে। আমি ঠিক বুঝতে পারছিলাম যে কী হচ্ছে, মানে ফ্যামিলি এক একজন এক এক জায়গায় চলে গেছে, মানে একদম লাইফ ওভারনাইট মানে আপসাইড ডাউন হয়ে গেল। আমি বললাম যে ঠিক আছে গাড়ি নিয়ে আসো, আমাকে ভাইয়ের বাসায় নিয়ে যাও, আম্মার সাথে আম্মার কাছে যাব। আমাকে গাড়িতে উঠানো হলো। আমি আমার বাড়ি ধানমন্ডিতে, গুলশানের দিকে যাচ্ছি। বিশ্বাস করেন এই গাড়ির মুভমেন্টটা আসলেই কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা গাড়িতে আছি, আমি বাইরে দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি। আমি এখন ফ্রি, আই এম নো লঙ্গার এ ক্যাপটিভ। গুলশান 2 চক্করে পৌঁছালাম। চক্করে পৌঁছে গিয়ে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আম্মার সাথে এখনই দেখা হবে। মাথার মধ্যে খালি ইম্যাজিন করছি যে আম্মাকে গিয়ে কী বলবো, কতটুক বলবো, কি হয়েছে আমার সাথে, বললে কি আম্মার সাথে শেয়ার করব। অনেক কিছু মানে 7 মাস তো অনেক প্ল্যানিং ছিল যে আম্মার সাথে দেখা হলে কীরকম হবে। ওরকম কিছুই না। রিয়ালিটি অনেক ডিফারেন্ট। আমার বাসার যে স্টাফ, সে আম্মাকে ফোন করে আগে বলছে যে আপনি গেটের সামনে থাকেন। তো আমি লিফটে যখন উপরে উঠলাম, লিফট ওপেন করার সাথে সাথে দেখি আম্মা ওখানে দাঁড়ানো, আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো বাকি 2জন কেমন আছে। বাকি 2জন কারা? বলছে তুমি জানো না, আরমান আর আজমি ভাইকেও তো তারা নিয়ে গিয়েছে। তখন আমি আম্মাকে বাধ্য হলাম যে বলতে যে আম্মা যে অবস্থায় ছিলাম আমি কাউকে দেখিনি, আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। আর এখানে যারা আছে সবাইকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, এখানে ওই সুযোগ নাই যে কেউ কাউকে দেখবে বা কথা বলবে। অতটুক বলেই আই থট দ্যাট ওয়াজ ইনাফ, আম্মাকে আর ডিটেলস না বলি। ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আম্মা তো প্রথমেই বললো যে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হবে। ঠিক আছে, ভিডিও কলে ভাই বোন ফ্যামিলি মেম্বার সবার সাথে কথা হলো। এখন প্রথম 2-3 দিন তো বোধহয় আমরা খালি কান্নাকাটিই করলাম, আর তো কিছু উপায় ছিল না। মানে এত ধরনের ইমোশন আমরা বটল আপ করে রেখেছি যে একটা তো রিলিজ করার জন্যে সবাই ছুটাছুটি করছে। আমার বোন থাকতো ক্যানাডায়, ভাই থাকতো লন্ডনে। তারা ছুটাছুটি করা শুরু করে যে টিকিট করতে হবে, আমরা দেশে আসবো। আমিও তাদেরকে বাধা দিচ্ছিলাম যে না, এখনও সব কিছু নর্মাল এখনও হয়নি, এখনও উইয়ার স্টিল ইন ডেঞ্জার, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। একটু কিছুদিন অপেক্ষা করে, একটু নর্মালাইজ হোক, আমরাও একটু বুঝি। ওভাবে করেই আস্তে আস্তে করে আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করলাম, বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে এখন আসতে পারবে। তারা আসলো, আমাদের জন্য সুন্দর একটা রিউনিয়ন হলো। এখনও বিশ্বাস হয় না যে আপনাদেরকে এগুলো এত কিছু যে বর্ণনা করছি, যে আসলে এগুলো যে ঘটেছে আমার জন্যও মনে হয় যে একটা স্বপ্ন, একটা জঘন্য একটা স্বপ্ন। এই ঘটনার পরে যে মেন্টাল ট্রমার মধ্যে আপনি ছিলেন, আপনি মানসিক স্বাস্থ্যের কথা বলছিলেন, আপনি ডাক্তারের সাথে নিশ্চয়ই আলোচনা করেছেন? সব ধরনের ডাক্তার, ফিজিক্যাল, মেডিকেল, মেন্টাল, সব ধরনের ডাক্তারের সাথেই যোগাযোগ করেছি। ইনিশিয়ালি তো যখন ফিরে এসেছিলাম, আপনার বডি কিন্তু এই ট্রমা সহ্য করার জন্য কনস্ট্যান্টলি আপনাকে অ্যাড্রেনালিন দিতে থাকে যে চলতে থাকো। যখন বাড়ি ফিরে আসলাম তখন বডিটা আসলেই ছেড়ে দিল, পুরোপুরি ছেড়ে দিল। 3-4 দিন তো মানে বিছনা থেকে উঠতে পারছিলাম না, যে এত উইক হয়ে গিয়েছিলাম। খানা খাচ্ছি কিন্তু মানে কিছু হজম হচ্ছে না। মানে এটা সিচুয়েশনটা খুব অদ্ভুত।
ডাক্তার ডাকা হলো, ডাক্তার সাহেব বললো যে এটা তো প্রথমে তো আপনার ব্লাড টেস্ট করতে হবে, যে কী কী ভিতরে থাকা অবস্থায় আমাকে অনেক ধরনের ইনজেকশন অনেক কিছু দেওয়া হতো। ওগুলা জানি না ফর মেডিকেল রিজন ওর ফর টর্চার রিজন কিসের জন্য দেওয়া হচ্ছে জানি না। তো ওগুলা শুনে তো ডাক্তার সাহেব বললো যে না ইমিডিয়েটলি তোমার তো ব্লাড টেস্ট করতেই হবে। এখন যেটা শুনতে পাচ্ছি যে অনেকজনকে স্লো পয়জনিং করা হতো, যে নিজে মরে যাক, ওদের একটা হয়তো আপনাকে ডিরেক্টলি মেরে ফেলবে না, বাট আস্তে আস্তে করে মেরে ফেলার একটা চেষ্টা। তো আমার ফেরত আসার পরে আমাকে ব্লাড টেস্ট করে বললো যে না ঠিক আছে, তোমার ডিফিসিয়েন্সি তো এমন কিছু মানে বাকি নাই, সব কিছুরই ডিফিসিয়েন্সি ছিল। মেজর ডিফিসিয়েন্সি যেটা ছিল ওটা ছিল ভিটামিন ডি, সানলাইটের থেকে যেটা আমরা পাই, ওটা একদম প্রায় জিরোর কাছাকাছি চলে আসলো। ইনজেকশন দিল আমাকে, অনেক ধরনের মেডিকেল হেল্প আমি পেলাম। যেটা সবচেয়ে বেশি কঠিন ছিল ওটা হচ্ছে গিয়ে সিঁড়ি বাওয়া। আমার পায়ের যতগুলি মাসল আছে সবগুলা একদম ডিটেরিয়েট করে একদম ছোট হয়ে গিয়েছিল। আমি প্রায় 25 কেজির মতো লুজ করেছিলাম। ওটা স্বাভাবিক না, ওটা অ্যান্ড দিস ওয়াজ নট নর্মাল ওয়েট লস না, ওই মাসল ম্যাসটা কমে গিয়েছিল। আমাকে বললো যে আপনার তো এক্সারসাইজ করতে হবে। আমি তাদেরকে বললাম যে আমি তো বিছনার থেকেই উঠতে পারছি না, আমি মানে এক্সারসাইজ কেমনি করে করবো। ও যে একটু ধৈর্য ধরেন, একটু সময় লাগবে, আপনি আস্তে আস্তে করে চেষ্টা করেন, জাস্ট আস্তে আস্তে করে আপনি সিঁড়ি দিয়ে এক ফ্লাইট উপরে ওঠেন। ওটাই শুরু করলাম। তারপরে আমার ভাই আমাকে আর আমার ওয়াইফ আমাকে বলল যে দেখো আমরা কিছু রিসার্চ করেছি, রিসার্চ করে আমরা যেটা বুঝলাম যে একটা মানুষকে যদি সলিটারি কনফাইনমেন্টে 3 মাসের বেশি রাখা হয়, ওই মানুষটা লিগলি সেইন না, আর ইউ নিড থেরাপি, তোমার সাহায্য লাগবে। আমিও জাস্ট লাইক অল বাংলাদেশিস আমি বলতাম যে আমার কোনো থেরাপি লাগবে না, আমি কি পাগল নাকি। বাস্তবতাটা হচ্ছে যে এখানে পাগল টাগল কিছুই না, এখানে আপনার একটা মানুষের এই ট্রমা হলে ইউ নিড থেরাপি, এটা আমি সবাইকেই বলি। আর যার উপর দিয়ে ওইরকম ট্রমাও যায়নি তাদেরও থেরাপি নেওয়া দরকার। আমি একজন ডাক্তারের সাথে কথা বলা শুরু করলাম। সে আমাকে বুঝালো যে আমার যেই সিমটমসগুলি আছে ওগুলো ভেরি নর্মাল ফর পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমিও রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করে বুঝলাম যে না, আই এম নট নর্মাল, আই নিড হেল্প, আমার সাহায্য লাগবে। প্রায় 6 বছর হয়ে গেছে যে আমি থেরাপি নিচ্ছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক কাজে দেয়। আমি এখন বলতে পারি যে আমি আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন যে আমি প্রায় 90% রিকভার্ড। এখনও 10% আমার মনে হয় যে আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে। বাট এখন ফুল ফ্লেজেড পলিটিক্সের মধ্যে ইনভলভড, আমি ফুল ফ্লেজেড ব্যবসার মধ্যে ইনভলভড। আমি এখন একটা নর্মাল লাইফ লিড করতে পারছি। তো এটার জন্যে থেরাপি একটা খুব কি রোল প্লে করেছে। 16 সালের পরে 17 সালে আপনি ছাড়া পেয়েছেন, 6 বছরের বেশি হয়ে গেছে। এখনও যদি জাস্ট সংক্ষেপে যদি একটু বলেন, যখন ফিরে দেখেন আয়না ঘরের সেই কি আপনাকে তাড়া করে ফেরে? এটা আমার মনে হয় যদি 60 বছরও পার হয়ে যায় তাহলেও আমার বর্তমান যেই মেন্টাল ট্রমা, যেই চিন্তাধারা আমার এই বিষয়গুলো নিয়ে, আমার মনে হয় যে ওটাতেও কভার হবে না, অথবা কোনো চেঞ্জ হবে না। এখনও যখন আপনার সাথে এখন আমি কথা বলছি যে আমার ঘাম ছুটে যাচ্ছে, এটা একটা নর্মাল ট্রিগার। আমি যখন ঘুমাতে যাই আমি জানি যে আপনার সাথে এই ইন্টারভিউ দেওয়ার পরে আমার নেক্সট 3-4 দিন একটু রিল্যাক্সভাবে থাকতে হবে, একটু রিল্যাক্সভাবে ঘোরাফেরা করতে হবে, কারণ এটা একটা ট্রিগার, এটা আপনাকে কিছুটা দুর্বল করে দেয়। বাট আমি ওইটার প্রিপারেশন নিয়েই আপনার সাথে এই কথা বলছি। এই জিনিসটা আমার আশেপাশে যারা আছে তারা এই জিনিসটা ভালো বুঝে, তো ওই সাপোর্ট সিস্টেমটা আমার আছে, ওটা আলহামদুলিল্লাহ আই এম ভেরি গ্রেটফুল যে আমার পরিবার আমাকে ওই সাপোর্টটা দিচ্ছে। যেটা বললাম যে 6 বছর হোক বা 60 বছর হোক, এটা আমি একলা কোনো সময় আমি ট্যাকল করতে পারতাম না। আর ভয়ঙ্কর কিছু ইমেজ মাথার মধ্যে চলে আসে। অনেক দিন হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, চেঞ্জ হয়নি। আমার রিলিজের পরে যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো আমি দেখতাম, আমি এখনও ওগুলো দেখি, হয়তো একটু কম দেখি, বাট এখনও দেখি।
মাঝে মাঝে মনে হয় যে এখন কি আবার ফেরত আমি ওই চোখ খুলে দেখবো যে আমি আবার ওই সেলের মধ্যে চলে এসেছি। আমি বিশ্বাস করেন আমি এখনও চোখ বন্ধ করলে কিন্তু আমি পুরোপুরি ইমাজিন করতে পারি যে আমি ওই সেলের মধ্যেই আছি। আমি এখন পুরোপুরি আপনাকে এমনভাবে বলতে পারবো যে আমি ওই সেলেই বসে আছি এখন। আমাকে যেই বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হতো মুখ হাত ধোয়ার জন্য, আমি আপনাকে একদম হুবাহু আপনাকে ডিসক্রাইব করে বলতে পারবো যে ওখানে টাইলস এক একটা কীরকম ছিল, ওখানে যেই হ্যান্ড শাওয়ার ছিল ওটা কতটুকু ভাঙা ছিল, ওটা যেখানে যেই হ্যান্ডেলের মধ্যে ঝুলানো হতো ওটা কতটুকু ভাঙা ছিল, যেটা একটু ব্যাকা হয়ে ঝুলে থাকতো। যেই গ্লাসের মধ্যে আমি আমার নিজের চেহারা দেখতাম, ওখানের মধ্যে যে স্টিকারটা লাগানো ছিল ওটা কেমন দেখতে ছিল, আমি আপনাকে পুরোপুরি একদম হুবাহু বলতে পারবো। তো এই জিনিসগুলা নর্মাল না। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি 6 বছর আগে একটা হোটেলে থেকেছেন, ওই হোটেলটা কীরকম দেখতে ছিল, আপনি কিন্তু আমাকে ওইরকমভাবে ডিসক্রিপটিভ রেসপন্স দিতে পারবেন না, আমি আপনাকে দিতে পারবো। আর এই জিনিসটা সারা জীবন আমার সাথে থাকবে। এটা আমার একটা ইমপ্রিন্ট হয়ে গেছে আমার মাথার মধ্যে, আমার লাইফের মধ্যে। আর আমি দোয়া করি যে এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ এই ট্রমাটা ইজ নট নর্মাল, এই জিনিসটা ইজ নট রাইট। আর আশা করছি যে আস্তে আস্তে করে ওই যত ঘন ঘন আমি এই স্বপ্নটা দেখি ওটা আস্তে আস্তে করে কমছে, ওর যত কমা উচিত ছিল অত কমেনি। নতুন বাংলাদেশে আয়না ঘর নিয়ে সবশেষ কি বলবেন? একটু কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলবো আপনাকে, এখানে আমি একমত নয়। অনেকেই বলছে যে আয়নাঘর যেগুলি এক্সপোজ করা হয়েছে, এই আয়নাঘরগুলোকে মিউজিয়াম হিসাবে রেখে দেওয়া উচিত। এই আয়নাঘরগুলোকে যেন মানুষজন গিয়ে দেখে আর বলতে পারে যে এরকম ঘটনা এখানে হয়েছিল। আমার মনে হয় যে এটা একদম ফালতু একটা ডিসিশন, এর থেকে খারাপ ডিসিশন হয় না। কারণ আপনি যদি আমাদের মতো ভিকটিমদেরকে জিজ্ঞেস করেন, কারণ এই জিনিসটা এখনও হয়নি, আমরা যারা ভিকটিম আমাদেরকে কিন্তু কেউ এখনও পর্যন্ত জিজ্ঞেস করেনি যে এই আয়নাঘরগুলোর কী হওয়া উচিত। আমরা যারা ভিতরে ছিলাম, আমরা যারা দিনের পর দিন চিন্তা করেছিলাম যে বের হলে এই আয়নাঘরকে কী করব, আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা সবাই একই জবাব দিব, বুলডোজারের চাবি আমাদেরকে দিয়ে দেন, দরজা খুলে দেন, এই বুলডোজার আমরা চালিয়ে এই আয়নাঘরগুলোকে আমরা ভাঙব। এটাই হচ্ছে কি আমার স্বপ্ন। আশা করি যে কোনো না কোনো দিন এই উপদেষ্টারা, এই যারা সরকার চালাচ্ছে তারা আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা কি চাই। এখন পর্যন্ত ওটা হয়নি, বাট উই লিভ, উই হোপ, উই ড্রিম। আজকে এই পর্যন্ত শেষ করি। হুমায়ুন কাদের চৌধুরী আপনার গল্প আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার স্বপ্নের কথা বলেছেন, আপনার কষ্টের কথা বলেছেন। মানুষকে এই গল্পগুলো আমরা শোনাচ্ছি এই কারণে, মানুষ যাতে বোঝে যে কিভাবে একজন মানুষের উপর অন্যায় হতে পারে এবং রাষ্ট্রীয় বা সরকারি স্পন্সরে এই প্রোগ্রাম মানে এই রকম অন্যায় হয়, সেটা মানুষ যাতে বুঝতে পারে এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে পারে। এবং আমরা প্রত্যাশা করব যে আপনি এই যে এই ট্রমা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবেন, আপনাকে যাতে আর কোনো দুঃস্বপ্ন না দেখতে হয় এবং বাংলাদেশের কোনো মানুষকে যেন এই আয়নাঘরের দুঃস্বপ্নে না দেখতে হয়। তবে এই স্বপ্নের কথা যেটা আপনি বলেছেন, এটা হয়তো যারা আপনারা ভুক্তভোগী ছিলেন সবারই একটা স্বপ্ন যে ওই আয়নাঘরের চাবি আপনাদেরকে দিয়ে দেওয়া হোক এবং আপনারা বুলডোজার চালিয়ে আয়নাঘর ভেঙে দেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।